হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের আমি সোহানা প্রথম খণ্ড গল্পটির চতুর্থ পর্ব। প্রথম শ্রেণীর রেস্তোরাঁ মিডনাইট সানে ডিনার সারল ওরা। নক্ষত্ররাজির কক্ষপথ ইত্যাদি বিবেচনা করলে বলল আশরাফ চৌধুরী, আজ যেহেতু বৃহস্পতিবার, সমাজের উচ্চ পদে আসীন কারু কাছ থেকে অপ্রত্যাশিত একটা উপহার পাবার কথা আমার। হাতঘড়ির উপর চোখ বুলালো সে। দিনটার আয়ু প্রায় শেষ হয়ে এসেছে, বাকি আছে আর মাত্র 90 মিনিট। ইভিনিং স্ট্যান্ডার্ডের রাশিচক্র মিথ্যে হতে পারে না। বিশাল সব সূর্য আমাদের কাছ থেকে অকল্পনীয় দূরত্বে মহাশূন্যে চক্কর দিচ্ছে। খানিকটা কাছাকাছি বেশ অনেকগুলো গ্রহ নিজেদের কক্ষপথ ধরে ঘুরছে। সবগুলো মিলে একযোগে চেষ্টা করছে ঘটনাটা ঘটাবার। সে চেষ্টা যত সূক্ষ্মই হোক, সমাজের উঁচু পদে আসীন কারু কাছ থেকে অপ্রত্যাশিত একটা উপহার পাবই আমি। কিন্তু ঘটনাটা তবু ঘটছে না। টেবিলে কফি ও ব্র্যান্ডি দিয়ে গেল ওয়েটার। সমাজের উঁচু পদে নেই আমি, বলল সোহানা। মিস্টার মার্ভিন লংফেলো আছেন, বলল আশরাফ চৌধুরী। আমি দেখতে পাচ্ছি তার হাতের কাছে এক বাক্স ভালো চুরুটও রয়েছে। হেসে উঠলেন বিএসএস চিফ। বক্স খুলে চুরুট অফার করলেন আশরাফকে। খাওয়া দাওয়ার পর পরিতৃপ্ত বোধ করছেন তিনি। সোহানার সঙ্গ সবসময়ই ভালো লাগে তার। আশরাফের সান্নিধ্য তাকে আনন্দ দান করছে। দুজনকে নিমন্ত্রণ করার সময় মনে ক্ষীণ একটু সন্দেহ ছিল তার। ওরা হয়তো নিজেদের নিয়ে এত ব্যস্ত থাকবে যে তার উপস্থিতি টেরই পাবে না। বাস্তবে তেমন কিছু ঘটেনি। আশরাফ আর সোহানার সম্পর্কটা সম্পূর্ণ স্বাভাবিক, দ্বিধাদ্বন্দ্বে আড়ষ্ট নয়। দুজনের কেউই গোপন জটিলতায় ভুগছে না। যদিও স্নেহপরায়ণ শুভানুধ্যায়ী হিসেবে মার্ভিন লংফেলো কামনা করেন সোহানার এমন একজন বয়ফ্রেন্ড থাকা দরকার যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখবে সে। সোহানার যে সে ধরনের কোনো স্বপ্ন আশরাফ চৌধুরীকে নিয়ে দেখছে না, এটা আজ তিনি উপলব্ধি করতে পেরেছেন। আজ রাতে উজ্জ্বল সবুজ একটা সিল্ক ড্রেস পরেছে সোহানা, স্লিভলেস, সঙ্গে ম্যান্ডারিন কলার। একটি মাত্র অলংকার, একটা ব্রোচ পড়েছে কলারের নিচে। সাদা সোনার উপর বসানো গাঢ় রঙের নীলা। তার চোখ নীলার চেয়েও গাঢ়, আনন্দে উজ্জ্বল হয়ে আছে। খুবই কম কথা বলছে সোহানা, তবে মন দিয়ে শুনছে। আশরাফ চৌধুরীর হালকা রসিকতা ভালোই লাগছে তার। কিন্তু বললে না তো, কেন তুমি প্লেনে চড়তে পছন্দ করো না? আগের কথার খেই ধরে জিজ্ঞেস করল সোহানা। উড়াউড়ির ব্যাপারটা মানুষের জন্যে নয়, পাখির জন্যে। অলস ভঙ্গিতে অজুহাত দেখালো আশরাফ চৌধুরী। আসল কথাটা বলছো না কেন? প্লেনে চড়তে তুমি ভয় পাও, তাই না? বলল সোহানা। অথচ ভয় পাওয়ার সত্যি কিছু নেই। ফ্লাইং ইজ স্ট্যাটিস্টিক্যালি ভেরি সেফ, তোমার জানা উচিত। আমি একজন স্ট্যাটিস্টিশিয়ান। তুলনামূলক সেফটি ফ্যাক্টর সম্পর্কে অবশ্যই জানি আমি। মস্কো থেকে লন্ডনে আসার পথে পুরোটা সময় হিসেব কষায় ব্যয় করেছি। দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা প্রায় শূন্য। কিন্তু আমরা হিথ্রোতে আসার পর যখন সেফটি বেল্ট বাঁধতে বলা হলো, আমাকে বাঁধতে হয়নি। মস্কো থেকে প্লেন টেক অফ করছে যখন, কাজটা তখনই করা হয়ে গেছে। হেসে উঠল সোহানা। তাকালো মার্ভিন লংফেলোর দিকে। আপনার বন্ধু ডক্টর জিমসনের সঙ্গে কখন আমরা দেখা করতে যাব? তার প্লেন যদি সময় মতো পৌঁছে থাকে। এইমাত্র বাড়ি ফিরে এসেছেন তিনি, বললেন মার্ভিন লংফেলো। 20 মিনিট সময় দেয়া যাক তাকে।
রওনা হবার আগে ফোনে যোগাযোগ করব আমি। কী নিয়ে উদ্বিগ্ন তিনি? এখনও আমার তা জানা হয়নি, বলল সোহানা। জায়গাটা যেন কোথায়? প্যাপিরাসের লেখা অনুসারে জায়গাটার নাম মাস। তৃতীয় পিকনিক যুদ্ধের পরপর নিউমিডিয়ায় একজন রোমান শাসক ছিলেন। তার নাম ছিল ডোমিটিয়ান মাস। প্যাপিরাসের লেখাগুলো তারই। কিন্তু রোমানরা নিশ্চয়ই ইনসালা পর্যন্ত আসেনি? না, দখল করেনি, বললেন মার্ভিন লংফেলো। তবে বারবারদের অনেক গোষ্ঠীপতির সঙ্গে চুক্তি করেছিল তারা। কাজেই ধরে নেওয়া চলে রোমান অফিসাররা ঘন ঘন আসা যাওয়া করত। ডোমিটিয়ান মাস বারবারদের এক রাজকুমারীকে বিয়েও করেন। শহরটা রোমানদের পরিচালনায় বারবারদের দ্বারা তৈরি করা হয়। দীর্ঘদিন মেলামেশা করায় রোমানদের অনেক সংস্কৃতি ও আচার অনুষ্ঠান শিখে ফেলে তারা। অন্তত ইতিহাস তাই বলে। ইতিহাস মিথ্যে বলে না, সায় দিল সোহানা। মিলটা এখনও চোখে পড়ে। মরক্কান আর্কিটেকচারের দিকে তাকান। জায়গাটা খুবই ছোট, বললেন মার্ভিন লংফেলো। অ্যাস্ট্রেতে চুরুটের ছাই ছাড়লেন। অনেকটা জর্দানের প্যাট্রার মতো আমার ধারণা, তবে আরও ছোট। মাটি ফুঁড়ে প্রাচীন একটা শহর পাওয়া গেছে, ভালো কথা, বলল আশরাফ। আবার গোলমাল বাঁধল কী নিয়ে? ডক্টর জিমসন কোনো আভাস দেননি? না, ফোনে আলাপ করতে চাননি, বললেন বিএসএস চিফ। তবে একটু পরেই জানতে পারবো আমরা। ফোনে শুধু বারবার বলছিলেন কিছু একটা গোলমাল আছে। প্রফেসর হোয়াইটস্টোনের চিঠিগুলো কেমন যেন, ওগুলোই কি যেন গোপন করার চেষ্টা হয়েছে। প্রফেসর হোয়াইটস্টোনকে কী ব্যাপারে সন্দেহ করেন তিনি, প্রশ্নটা করায় আমার উপর রেগে গেলেন। জোর দিয়ে বললেন, হোয়াইটস্টোন আমার বাল্যবন্ধু, তাকে আমি নিজের মতোই বিশ্বাস করি। অসহায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকালেন মার্ভিন লংফেলো। মাস হলো দুনিয়ার শেষ প্রান্ত। ওখানে শুধু হোয়াইটস্টোনের টিম কাজ করছে, লোকাল শ্রমিকরা নেই। তার মানে লেবার প্রবলেমও তো থাকার কথা নয়। আপনি চিঠির কথা বলছিলেন, এক মুহূর্ত পর বলল সোহানা। হ্যাঁ, ঘোড়ার কাজে প্রচুর ব্যয় করেছেন ভিক্টর ক্যানিং। টিমটাকে সেরা ইকুইপমেন্ট দেয়া হয়েছে। আলজিয়ার্স থেকে প্রতি সপ্তাহে সাপ্লাই নিয়ে যায় একটা প্লেন, চিঠিপত্রও বহন করে। ডক্টর জিমসন নিজে কেন গিয়ে দেখে আসছেন না? জিজ্ঞেস করল আশরাফ। নিজের বুকে একটা আঙুল তাক করলেন মার্ভিন লংফেলো। হার্ট, জায়গাটা অত্যন্ত গরম। সোহানার দিকে তাকালেন তিনি, চোখে প্রশ্ন। ঘোরাঘুরি দেখতে আমার ভালোই লাগবে বলে মনে হয়। আমি কি নিজের চেষ্টায় যাব? গুড লর্ড, নো। আপনি যদি যেতে রাজি হন, ভিক্টর ক্যানিংয়ের সঙ্গে কথা বলে ডক্টর জিমসনই সব ব্যবস্থা করবেন। আপনি যাতে আলজিয়ার্স থেকে সাপ্লাই প্লেনে চড়তে পারেন। তিনি কি তার উদ্বেগের কথা স্যার ভিক্টর ক্যানিংকে জানিয়েছেন? বলেছেন। হাসেননি ভিক্টর ক্যানিং, মন দিয়ে শুনেছেন। অন্তত শোনার ভান করেছেন। তারপর সান্ত্বনাসূচক কিছু শব্দও উচ্চারণ করেছেন। বন্ধু মহলে একটা কথা অনেক আগে থেকেই রটেছে, ডক্টর জিমসন সব ব্যাপারেই একটু বেশি মাত্রায় উদ্বিগ্ন হয়ে থাকেন। ঠিক আছে, যাব আমি। বেড়ানোও হবে। প্রফেসর হোয়াইটস্টোনের সঙ্গে আলাপও করা যাবে। ফিরে এসে আমিও কিছু সান্ত্বনাসূচক শব্দ উচ্চারণ করব। আই শ্যাল বি রিয়েলি গ্রেটফুল। কিন্তু একটা চেয়ে দুটো মাথা কি ভালো নয়? জিজ্ঞেস করল আশরাফ। মানে, বলতে চাইছি সোহানার সঙ্গে আমিও তো যেতে পারি। আমার উপস্থিতি গোটা ব্যাপারটায় একাডেমিক কালার এনে দেবে বলে মনে করি। তাছাড়া একা একটা মেয়ে, হোক সে রণরঙ্গিনী, ধুধু মরুভূমিতে যদি হারিয়ে যায়, কে তাকে খুঁজে বের করবে? চিন্তিতভাবে মাথা ঝাঁকালেন মার্ভিন লংফেলো। আপনার কথায় যুক্তি আছে, সোহানা বলল। ধন্যবাদ। আশরাফের দিকে তাকালো সে। চিন্তা করো না,
প্লেনে আমি তোমার হাত ধরে থাকব আর স্ট্যাটিস্টিক্স কোট করব। তা করো। আমার টেকনিক্যাল প্রশ্নগুলোর উত্তর পাইলটের কাছ থেকে আদায় করার পর যদি সময় পাও। তবে যাই করো, খবরদার আমার সেফটি বেল্ট খোলার চেষ্টা করো না। অধ্যায় ৩। ৭ মিনিট পর হাইড পার্কে ঢুকল সোহানার মার্সিডিজ। রেস্তোরাঁ থেকে বেরোবার আগে সবুজ ড্রেসের সঙ্গে মানানসই একটা সিল্ক কোট পরেছে সে। পিছনের সিটে বসেছে আশরাফ। সোহানার পাশে মার্ভিন লংফেলো। খুব করে কেশে দৃষ্টি আকর্ষণ করলেন ভদ্রলোক, তবে কিছু বললেন না। মনে হচ্ছে কি যেন বলতে চান আপনি? জিজ্ঞেস করল সোহানা। আভাসে কাজ হয়নি, বললেন বিএসএস চিফ। কাজেই সরাসরি জিজ্ঞেস করি, মিস্টার রানা এই মুহূর্তে কোথায় জানতে পারলে আমার একটা উপকার হতো। জানতে পারি, কী ধরনের উপকার? মৃদু আড়ষ্ট হাসি সোহানার মুখে। আমার কিছু ইনফরমেশন দরকার জাপানি টেরোরিস্ট গ্রুপ আকামুডা সম্পর্কে, বললেন মার্ভিন লংফেলো। মিস্টার রানা একবার কথা প্রসঙ্গে বলেছিলেন গ্রুপটা সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন তিনি। আড়ষ্ট ভাবটুকু অদৃশ্য হলো সোহানার চেহারা থেকে। ড্যাশবোর্ডের একটা সুইচ অন করল সে। রানার ব্যাপারটা একটু রহস্যময়। গত 15-20 দিন তার কোনো খবরই পাইনি আমি। তবে এখন একবার চেষ্টা করে দেখতে পারি। হেয়ালি করছো নাকি? জিজ্ঞেস করলো আশরাফ। রানার খবর তুমি রাখো না? কিংবা রানা তোমার খবর রাখে না? ইঙ্গিতটা না বোঝার ভান করল সোহানা। মার্ভিন লংফেলোকে বলল, 2300 ঘন্টায় রানার সঙ্গে প্রায় রোজই আমার কথা হয় লন্ডন সময়, কিন্তু বেশ কটা দিন রানার সাড়া পাচ্ছি না। আপনি বললে এক্ষুনি ওকে পাবার চেষ্টা করতে পারি। তুমি কি রেডিওর কথা বলছো সোহানা? জিজ্ঞেস করলো আশরাফ। ড্যাশবোর্ডের নিচে অভিধান আকৃতির ওই জিনিসটা সত্যি একটা রেডিও? ক্যাডব্লিউ 2000 ট্রান্সিভার, ব্যাটারিতে চলছে। দূরে কোথাও গেলে এই একই জিনিস একটা নিজের সঙ্গে রাখে রানা সাধারণত। তুমি যে রেডিও অপারেটরও আমার জানা ছিল না, মন্তব্য করলো আশরাফ। লাইসেন্সড রেডিও অ্যামেচার। গ্রসভ্যানোর গেটে ট্রাফিক সিগন্যাল দেখে গাড়ি থামালো সোহানা। রেডিওর সঙ্গে মাউথপিসটা জোড়া লাগালো। মাউথপিসটা ওর মুখের সামনে ঝুলে রয়েছে। এমন কিছু বলো শুনে যেন দুর্বোধ্য লাগে, আহ্বান জানালো আশরাফ। অটোমেটিক সুইচ আছে সেটটায়, বলল সোহানা। কথা বলতে শুরু করলেই মেসেজ পৌঁছে যাবে। আমি থামলেই ওখান থেকে মেসেজ আসবে। হাতের কোনো কাজ নেই। 20 মিটার ব্যান্ড, স্পট ফ্রিকোয়েন্সি 14.1, ও 3 মেগস। নির্ঘাত কৌতুক করছো তুমি, বলল আশরাফ। তোমার কাছ থেকে আভাসে জেনেছি আমি রানা এই মুহূর্তে আমেরিকা বা আরও দূরে কোথাও আছে। হাইড পার্কের ভিতর দিয়ে যাবার সময় একটা গাড়িতে বসে তার সঙ্গে তুমি কথা বলতে পারো না। এই সব শুধু টিভির স্পাই থ্রিলারে সম্ভব। এর আগে এটার সাহায্যে ওর সঙ্গে কথা বলেছি আমি। হংকং, ইন্ডিয়া, নিউজিল্যান্ড ও ব্রাজিলে ছিল ও। অথচ লন্ডনেরই একটা ডিপার্টমেন্টাল স্টোরের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে গলদঘর্ম হয়েছি আমি। 10 মিনিট পর হাল ছেড়ে দিতে বাধ্য হই। সামনের দিকে ঝুঁকল আশরাফ। তোমার কথা আমি বিশ্বাস করলাম না। তবু যদি যোগাযোগ হয় ওকে আমি 2-1টা কটু কথা শোনাতে পারবো। অনুমতি আছে? অনুমতি নেই, কারণ হ্যালো বলতে হলেও লাইসেন্স লাগবে তোমার। আসলে রয়্যাল পার্কে থাকার সময় এই রেডিও চালু করা নিষেধ। যদিও কয়েক মিনিটের মধ্যে পার্ক থেকে বেরিয়ে যাব আমরা। আইনটা অবশ্য তেমন করাও নয়। ট্রাফিক লাইট বদলে গেল। মার্সিডিজ ছেড়ে দিল সোহানা। অ্যামেচার ব্যান্ড মনিটর করা হয়। কাঁধের ওপর দিয়ে আশরাফের দিকে ফিরে বললেন মার্ভিন লংফেলো। আইনে আছে ধর্মীয় প্রচারণা, রাজনীতি ও ব্যক্তিগত কুৎসা প্রচার করা যাবে না। সেক্সও নিষিদ্ধ।
শর্টওয়েভের মাধ্যমে সেক্স আমাকে বিপুলভাবে আলোড়িত করবে বলে মনে হয় না, বলল আশরাফ। তবে হঠাৎ যান্ত্রিক গুঞ্জন শুনে চুপ করে গেল সে। পর মুহূর্তে শুনতে পেল মাসুদ রানার ভারী গলা, G3QRO, G3QRO, here is G3QRM, stroke, HP calling, how copy? সোহানা বলল, G3QRM, stroke, HP, here is G3QRO mobile replying. তোমার গলা স্পষ্ট শুনতে পাচ্ছি। আমার সঙ্গে আশরাফ ও মার্ভিন লংফেলো রয়েছেন। হাউ কপি? রানা বলল, গুড অ্যান্ড ক্লিয়ার। আমার সঙ্গে পূর্ণিমা রয়েছে। আয়নায় চোখ পড়তে আশরাফ দেখল সোহানার চেহারা বদলে গেল। হোল্ড ইট বলে মার্বেল আর্কের বিশাল চক্করটা ঘুরল সে। খানিকটা এগিয়ে এসে রাস্তার ধারে মার্সিডিজ দাঁড় করালো, বন্ধ করলো ইঞ্জিন। তারপর মাইকে বলল, তোমার সঙ্গে ও কি অনেকক্ষণ থাকবে? সেটা নির্ভর করে চাচা পেন্সের উপর। এবার মার্ভিন লংফেলোকে আড়ষ্ট হয়ে উঠতে দেখল আশরাফ। ঝট করে সোহানার দিকে তাকালেন তিনি। তার চেহারা থেকে হাসি খুশি ভাবটুকু মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়েছে। আমাদের দুজনেরই এখানে দম বন্ধ হওয়ার অবস্থা, বলছে রানা। তবে তারপরও আমি ব্যস্ত। কী নিয়ে ব্যস্ত তুমি? জিজ্ঞেস করল সোহানা। তার চেহারায় ব্যগ্র একটা ভাব। আশরাফের মনে হলো কোনো সূত্র পাবার আশায় কান খাড়া করে আছে সে। পুরানো আরবি নিয়ে মাথা ঘামাচ্ছি, বলল রানা। বিশ্বাস করো, দ্রুত শিখছি আমি। তোমার সঙ্গে দেখা হবার আগে অনেক দূর এগিয়ে যাব বলে আশা রাখি। সোহানার পেশিতে ঢিল পড়ল। বেশ ভালো। আমার মনে পড়ছে সাদ এর লম্বা কবিতাটা মুখস্থ করতে পারছিলে না। এখন জিজ্ঞেস করে দেখো না। রানার গলায় গর্ব। শোনো তাহলে। আরবি কবিতাটা আবৃত্তি করল রানা। মাঝে মধ্যে একটু ইতস্তত করল ও, তবে থামল না। ওর কবিতার একটা বর্ণ বুঝতে পারল না আশরাফ। মার্ভিন লংফেলো আরবি জানেন না। ড্যাশবোর্ড থেকে প্যাড আর পেন্সিল নিয়ে তৈরি হলো সোহানা। প্রায় 2 মিনিট আবৃত্তি করল রানা। প্যাডে সোহানা শুধু একটা সংখ্যা লিখল। স্থির হয়ে বসে আছে আশরাফ, কথা বলছে না। রানা ও সোহানা নিজেদের পেশাগত বিষয় নিয়ে আলাপ করছে। শেষ পর্যন্ত ব্যাপারটা কি আকৃতি পাবে জানা নেই তার। তবু তার তলপেটের ভিতরটা মোচড় খাচ্ছে। কি, কেমন লাগলো? জানতে চাইল রানা। মন্দ নয়, উচ্চারণ আগের চেয়ে ভালো হয়েছে। তবে দ্বিতীয় স্তবকে ভুল আছে একটু। ওখানটায় হবে। আরবিতে কিছু বলল সোহানা। তারপর জিজ্ঞেস করল, বুঝতে পারছ? হ্যাঁ, ধন্যবাদ। শোনো, ট্রাফিক বাড়ছে, কাজেই এখান থেকে সরে যেতে হচ্ছে আমাদের। পরে কথা বলবো আবার। দিস ইজ G3QRO মোবাইল, অফ অ্যান্ড ক্লিয়ার উইথ 88। রানার কাছ থেকে আনুষ্ঠানিক উত্তর পাবার জন্যে অপেক্ষা করল সোহানা। তারপর রেডিওর সুইচ অফ করে দিল। 88 কি? জিজ্ঞেস করল আশরাফ। স্ট্যান্ডার্ড কোড, লাভ অ্যান্ড কিস এর। মার্ভিন লংফেলোর দিকে তাকিয়ে আছে সোহানা। পেনি ফিদার, ক্লান্ত কণ্ঠে বললেন বিএসএস চিফ। তার ব্যক্তিগত বন্ধু ব্যারোনেস ডফিনের $20 লাখ হিরে চুরি করেছিল পেনি ফিদার 2 বছর আগে। কেসটা তিনি রানা ও সোহানাকে দিয়েছিলেন। সে যাত্রা হিরে উদ্ধার হয়েছিল ঠিকই, কিন্তু পেনি ফিদার ধরা পড়েনি। তারপর থেকে একের পর এক অনেকগুলো অপরাধ ঘটিয়েছে পেনি ফিদার। ব্রিটিশ পুলিশ বা ইন্টারপোল তার টিকিটিও ছুঁতে পারেনি। পেনি ফিদারের মতো ক্রিমিনালদের সামলাবার কথা পুলিশের, কিন্তু তারা ব্যর্থ হওয়ায় উদ্বেগের মধ্যে আছেন তিনি। হ্যাঁ, বলল সোহানা। আবার বাড়াবাড়ি শুরু করেছে সে। ঠিক কী ঘটেছে বলুন তো? অসুবিধের মধ্যে আছে রানা। সঙ্গে সঙ্গে QTH দেয়নি, তখনই আমি বুঝে ফেলি। তারপর পূর্ণিমার কথা বলল। পূর্ণিমা হলো বিপদের কোড। সিটের তলা থেকে
ওয়ার্ল্ড এয়ারওয়েজ গাইড বের করে পাতা উল্টাতে শুরু করলো সোহানা। মেসেজ যখন পাঠাতে পেরেছেন, খুব একটা অসুবিধের মধ্যে নিশ্চয়ই নেই? প্রশ্নের সুরে বললেন মার্ভিন লংফেলো। খুব নয়, জটিল। আরবি কোডে বললেনও। অত্যন্ত সতর্ক ছিল রানা। ওর সঙ্গে অন্ধ একটা মেয়ে রয়েছে। পেনিফিদারের 2 জন শিষ্য তার বোনকে খুন করেছে। চেষ্টা করছে মেয়েটাকে ছিনিয়ে নেয়ার। কারণটা জানা নেই রানার। পানামা সিটি থেকে 1 ঘন্টার পথ। একটা কটেজে লুকিয়ে আছে ওরা। গম্ভীর হলেন মার্ভিন লংফেলো। পেনিফিদার হাল ছাড়ার লোক নয়। রানা তা জানে, আর জানে বলেই গা ঢাকা দিয়েছে। পানামায় আরও কটা দিন থাকার ইচ্ছে ওর। বলছে মেয়েটাকে বের করে আনার ব্যাপারে কারো সাহায্য পেলে ভালো হতো। এমন কেউ হলে ভালো হয় যার কাভার অটুট আছে। মিস্টার রানার জায়গায় আমি হলেও এরকম সতর্ক হতাম, বিশেষ করে পানামায়। ওর কাভার কি নষ্ট হয়ে গেছে? ঠিক জানে না, বলছে সম্ভবত। একটা দীর্ঘশ্বাস ফেলে মার্ভিন লংফেলো বললেন, দেরি হলে ডক্টর জিমসনকে আমরা হয়তো পাবো না। 8 ঘন্টা দেরি এমন কিছু নয়। হিথ্রো থেকে কাল 18.5 ঘন্টায় যদি নিউ ইয়র্কের প্লেন ধরি, ওখান থেকে DC-8 এতে চড়ে শনিবার 1950 ঘন্টায় পৌঁছবো পানামা সিটিতে। মোটা বইটা বন্ধ করে স্টার্ট দিল সোহানা। অন্তত ডক্টর জিমসনের কি বলার আছে শোনার সুযোগ পাবো আজ। আর কাউকে যদি না পাওয়া যায়, পরে এক সময় যাবার প্রস্তাব দিতে পারি আমি। মেয়েটাকে নিয়ে আপনি সরাসরি ইংল্যান্ডে চলে আসবেন? জানতে চাইলেন মার্ভিন লংফেলো। তাই আসবো বলে ভাবছি। এখানে নিরাপদে থাকবে সে। তারপর মানে? পাল্টা প্রশ্ন করল সোহানা। আমি আমার অন্যতম উপদেষ্টার কাছ থেকে পরামর্শ চাইছি। পেনিফিদারের কি হবে? আপনার উপদেষ্টা এই মুহূর্তে ছুটিতে আছেন। আনঅফিসিয়ালি পরামর্শ চাওয়ার রীতি কি উঠে গেছে? হেসে ফেলল সোহানা। পেনিফিদারের ব্যাপারে সিদ্ধান্ত যদি নিতেই হয়, নেবেন আপনার সিনিয়র উপদেষ্টা মাসুদ রানা। তাও সম্ভবত মেয়েটাকে নিরাপদ জায়গায় আনার পর। শেষ পর্যন্ত আমরা দেখছি একটা অ্যাসাইনমেন্ট পাবো বলে মনে হচ্ছে, মন্তব্য করল আশরাফ। তুমি আবার এর মধ্যে আসছো কিভাবে? আমরা মানে তুমি বা তোমরা? কয়েক সেকেন্ড চুপ করে থাকলো আশরাফ। সামান্য অপমান বোধ করছে সে। সোহানা তাকে অকস্মাৎ দল থেকে বের করে দিয়েছে। দলে থাকার জন্যে জেদ ধরবে, সে সাহস নেই। পানামা থেকে মেয়েটাকে আনার সময় হয়তো গোলাগুলি হবে। কল্পনার চোখে মারামারি খুনোখুনি দৃশ্য দেখল সে। ঘেমে গেল হাতের তালু। তবু মরিয়া হয়ে নিজের আত্মমর্যাদা রক্ষার চেষ্টায় বলল সে, কিন্তু ভেবে দেখো সোহানা, পানামায় এমন একজনকে দরকার হবে তোমার, যার পরিচয় ফাঁস হয়নি। কি ঠিক বলিনি? মুখে যাই বলুক, মনে মনে নিজেকে গালাগাল দিচ্ছে আশরাফ। ছুটি কাটাতে এসে পৈতৃক প্রাণটা হারাতে চাও নাকি হাদারাম? নিজের সিটে ঘুরে বসলেন মার্ভিন লংফেলো। একটা ভুরু কপালে তুলে মৃদু কণ্ঠে বললেন, ওখানে কিন্তু কোনো সেফটি বেল্ট নেই। ভেবেছেন আমি তা জানি না? তাহলে শুনুন, ভিতর ডিম আমি একটা। কিন্তু সোহানার যদি এমন একজনকে দরকার হয়, যে মেয়েটাকে ছো দিয়ে নিয়ে খিচে দৌড়াবে, প্রতিপক্ষের দৃষ্টি অন্যদিকে সরাবার জন্যে নিজে যাবে আরেক দিকে, আমার চেয়ে আদর্শ প্রার্থী আর পাবেও? মার্ভিন লংফেলোর দিকে তাকালো সোহানা। ওর কথায় যুক্তি আছে। আমাকে স্বীকার করতেই হবে, পালাবার ব্যাপারে আশরাফ ভারী ওস্তাদ। মনে করিয়ে দেয়ার দরকার নেই, গম্ভীর সুরে বলল আশরাফ। এমনিতেই আজ রাতে আমার ঘুম আসবে না। ভালো কথা, পানামায় যাবার ভিসা নেই আমার। জানি তোমাদের পরিচিত নিশ্চয়ই এমন কেউ আছে। পানামায় যেতে ভিসা লাগে না। তবু ড্যানিয়েল কারভিনকে ফোন করতে হবে। মেয়েটার জন্যে খালি একটা ফর্ম চাইব। 5 মিনিট পর বেজওয়াটার রোড ছাড়িয়ে এলো মার্সিডিজ।
বাঁক নিয়ে একটা বাড়ির বাইরে থামল। হাত ধরে সোহানাকে গাড়ি থেকে নামতে সাহায্য করছে আশরাফ। ছোট ও সরু গলিটার শেষ মাথায় সাদা দরজার সামনে একটা মূর্তিকে দেখতে পেল সে। মুহূর্তের জন্যে নিজের চোখে বিশ্বাস করতে পারল না আশরাফ। ভালো করে দেখার আগেই তার গায়ের রোম দাঁড়িয়ে গেল। অসম্ভব একটা মানুষের শরীর এত বড় হয় কি করে? শুধু বিশাল তা নয়, আকৃতিটাও বেঢপ। আশরাফের মনে হলো সে বোধহয় কোনো ছায়া দেখছে। তারপর লোকটা নড়ে উঠল। হাত উঁচু করে দরজার গায়ে বসানো কলিং বেলের বোতামে চাপ দিল। চোখ ছানা বড়া হয়ে গেল আশরাফের। ভয়ে সিটকে গিয়ে উপলব্ধি করল ব্যাপারটা বাস্তব। চোখ বা আলো ছায়ার কোনো চাতুরি নয়। লোকটা সম্ভবত 6.5 ফুট লম্বা। তার কাঁধ দুটো প্রায় দরজার মতোই চওড়া ও চৌকো। সেটার উপর বসে আছে বিশাল গোল একটা মাথা। দেখে মনে হলো ঘাড় বলে কিছু নেই। প্রকাণ্ড ধর অসম্ভব লম্বা। ধরের নিচ থেকে বেরিয়ে আছে খাটো আকৃতির একজোড়া পা। এতই খাটো যে কল্পনা করা কঠিন হাঁটু বলে কিছু আছে কি না। অথচ ধরটা এত লম্বা হওয়া সত্ত্বেও হাত দুটো প্রায় হাঁটু ছুঁয়ে আছে। বিতৃষ্ণার একটা ভাব জাগলো আশরাফের মনে, যদিও পর মুহূর্তে মনে মনে লজ্জা পেল। পথ দেখাই, শান্তভাবে বললেন মার্ভিন লংফেলো। সরু গলি ধরে পা বাড়ালেন। সোহানা তার হাত ধরছে না দেখে আশরাফই তার হাত ধরে মার্ভিন লংফেলোর পিছু নিল। দরজার সামনে দাঁড়ানো লোকটা ঘুরল ওদের দিকে। গাঢ় রঙের একটা স্যুট পরে আছে সে। আশরাফের মনে হলো ওটা দিয়ে সোহানার মার্সিডিসটাকে ঢেকে দেওয়া সম্ভব। কোটটা অবশ্য কোথাও ঝুলে নেই। মাথায় প্রচুর চুল, রংটা কালো বলেই মনে হলো। ম্লান চাঁদের মতো লাগলো মুখটাকে। সেটাও এত বড় যে মনে হয় কাঁধের উপর দুটো মুখ জোড়া লাগানো হয়েছে। চোখ, নাক, ঠোঁট ও কান একটার সঙ্গে আরেকটার আকৃতিগত কোনো মিল নেই। সমীহের সঙ্গে মাথাটা একটু কাত করল লোকটা। মার্ভিন লংফেলোকে বলল, আপনি কি ডক্টর জিমসন স্যার? অত্যন্ত মার্জিত কণ্ঠস্বর। অভিজাত বংশের লোক না হলে উচ্চারণ ভঙ্গির মধ্যে এত বিশুদ্ধ ভাব আনা প্রায় অসম্ভব। আওয়াজটাও ভরাট। তার আকৃতি যে রোমহর্ষক একটা ব্যাপার, প্রায় কিম্ভূত কিমাকার। এই ব্যাপারে সচেতন বলে মনে হলো না। অপ্রতিভট তো নয়ই। দুঃখিত, না, বললেন মার্ভিন লংফেলো। ডক্টর জিমসনের সঙ্গে দেখা করতে এসেছি আমি। আমিও তাই এসেছি, বলল লোকটা। উনি বাড়িতে আছেন বলে মনে হচ্ছে না। চোখ ঘুরিয়ে সোহানা তারপর আশরাফের দিকে তাকালো সে। চেহারায় বা চোখে কোনো আগ্রহ ফুটল না। 4 বার কলিং বেল বাজালাম, ভিতরে কোনো আলো দেখছি না। 20 মিনিট আগে তো ছিলেন আমি যখন ফোন করি, বললেন মার্ভিন লংফেলো। ভুরু জোড়া এক হলো। তাছাড়া উনি জানেন আমরা আসছি। আমি যে আসছি তাও তো উনি জানেন। লোকটার গলায় অস্বস্তির রেশ। একা থাকেন? হয়তো চিনি বা চা পাতা কেনার জন্য বেরিয়েছেন। এখনই ফিরে আসবেন, বলে জোর করে হাসতে চেষ্টা করল আশরাফ। প্রকাণ্ড লোকটা তার দিকে তাকালো। হঠাৎ নিঃশব্দে হাসল সে। আপনি হয়তো ঠিকই বলেছেন, তবে আমার আর অপেক্ষা করা চলে না। আপনারা যদি ক্ষমা করেন। বিশাল দেহটাকে যেতে দেওয়ার জন্যে দুপাশে সরে আসতে হলো ওদেরকে। মার্ভিন লংফেলো জানতে চাইলেন, কে এসেছিল বলবো তাকে? কেগান, ব্রিটিশ মিউজিয়ামের ডান কেগান। দয়া করে তাকে যদি জানান কাল আমি ফোন করব, আমার খুব উপকার হয়। গুড নাইট। সরু পথটা জুড়ে এগুলো সে। পা দুটো অসম্ভব ছোট হওয়া সত্ত্বেও বিস্ময়কর দ্রুতগতিতে বয়ে নিয়ে চলেছে বিশাল ধরটাকে। গেট পেরিয়ে বড় রাস্তায় উঠল সে। বাঁক নিয়ে অদৃশ্য হয়ে গেল। আপনার ডক্টর জিমসনের বন্ধুদের বামুন বলা যাবে না, বলল আশরাফ। দরজার দিকে এগুলো। এখন আমি যে কাজটা করতে যাচ্ছি
সাধারণত সেটাকে অন্যায় বলে আখ্যায়িত করা হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি এটাকে অন্যায় বলে মনে করছি না। ঝুঁকল সে। লেটার বক্সের ঢাকনি সরিয়ে ভিতরে উকি দিল। বাহ, এমন কেউ আছে নাকি যে লেটার বক্সের ভিতরটার অপূর্ব দৃশ্য দেখার জন্যে লালায়িত? সোজা হলো সে। দেখল গলির শেষ মাথায় পৌঁছে উকি দিয়ে ডানকে গানকে দেখার চেষ্টা করছে সোহানা। ফিরে এসে মার্ভিন লংফেলোকে বলল সে, আপনি ওকে চেনেন না? মানে এই চেহারার কোনো বর্ণনা কখনো পাননি? না। সোহানার দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন বিএসএস চিফ। কেন জানতে চাইছেন? মৃদু কাজ জাগালো সোহানা। ঠিক বলতে পারবো না। বেলটা বাজাও আশরাফ। ব্রিটিশ মিউজিয়ামের একটা আইটেম 4 বার বাজিয়েছে। বলল বটে। তর্ক করো না, চাপ দাও বোতামে। বোতামে চাপ দিল আশরাফ। দরজার গায়ে কান ঠেকাতে অনেক দূর থেকে বেল বাজার অস্পষ্ট আওয়াজ পেল সে। ভদ্রলোক সম্ভবত বাড়ির পিছন দিকে বাস করেন, বলল সে। সেজন্যেই কোনো আলো দেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক, জানালেন মার্ভিন লংফেলো। বেলটা কি বাজছে? বাজছে। 1 মিনিট আশরাফ। আশরাফকে ছাড়িয়ে সামনে বাড়ল সোহানার একটা হাত। এটা তো দেখছি স্রেফ একটা লক, বলল সে। কপাট আর চৌকাঠের ফাঁকে কয়েক সেকেন্ড উঠানামা করল হাতটা। ঠিক আছে, এবার ধাক্কা দাও দেখি। আশরাফ ধাক্কা দিতেই খুলে গেল কপাট। অবাক হয়ে সোহানার দিকে তাকালো সে। দেখল সেলুলয়েডের একটা টুকরো হাত ব্যাগের ভিতর ভরে রাখল ও। মানলাম এটা শীত কাটার সংজ্ঞার মধ্যে পড়ে না, কিন্তু তবু কি কাজটাকে আইনসঙ্গত বলা যাবে? এখনও বলা যাবে, যতক্ষণ আমরা কিছু চুরি না করি, বলে মার্ভিন লংফেলোর দিকে তাকালো সোহানা। আমরা যদি ভিতরে অপেক্ষা করি, ডক্টর জিমসন কিছু মনে করবেন? বিএসএস চিফ মৃদু কণ্ঠে বললেন, দরজাটা যখন খোলা দেখতে পাচ্ছি, আপনাদের আমি ভিতরেই বসতে বলবো। পথ দেখিয়ে ওদেরকে ভিতরে আনলেন তিনি। উপর দিকের কোথাও থেকে আলো আসছে। লম্বা প্যাসেজের শেষ মাথার কাছে তার আভা দেখতে পেল ওরা। সামনের দরজা বন্ধ করে দিল আশরাফ। মার্ভিন লংফেলো একটা সুইচ খুঁজে পেলেন। মাথার উপর জোড়া ঝাড়বাতি জ্বলে উঠল। কার্পেট মোড়া একটা বড় হলঘরে দাঁড়িয়ে রয়েছে ওরা। ওটা তার স্টাডি। ডান দিকের একটা দরজার দিকে হাত তুললেন মার্ভিন লংফেলো। আমার মনে হয় প্রথমে লিভিং রুমটা দেখা দরকার। প্যাসেজ ধরে এগুলেন তিনি। শেষ মাথায় পৌঁছে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। সিঁড়িটা এখান থেকে ডান দিকে উঠে গেছে। নিচের দিকের কয়েকটা ধাপের উপর হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে ছোটোখাটো একটা মানুষ। পরনে বাদামি রঙের ঢোলা স্যুট। তার ঘাড় একটা হাতের তলায় অদ্ভুত ভঙ্গিতে মোচড় খেয়ে রয়েছে দেখে শিউরে উঠল আশরাফ। মেঝে আর তার কাঁধের ফাঁক থেকে বেরিয়ে রয়েছে একখানা ভাঙ্গা চশমা। আশরাফের তলপেটের ভিতর ঢেউ উঠল, বমি পেল তার। ইস ইস, ঝুঁকলেন মার্ভিন লংফেলো। একটা হাত সরিয়ে পড়ে থাকা মানুষটার মুখ দেখলেন, তারপর ছেড়ে দিলেন হাতটা। হ্যাঁ, উনি জিমসন, মৃদু কণ্ঠে বললেন তিনি। ঝুঁকে রয়েছে সোহানা। 2 আঙ্গুল দিয়ে ডক্টর জিমসনের ঘাড়টা পরীক্ষা করছে। 10 সেকেন্ড পর সিধে হলো ও। গম্ভীর মুখে মার্ভিন লংফেলোর দিকে তাকালো। হঠাৎ করে সোহানার উপর অকারণ রাগ অনুভব করল আশরাফ। 1 ঘন্টা আগেও সব কিছু কি সুন্দর ছিল। সোহানা আসলে অমঙ্গল আর বিপদের প্রতীক। যেখানে যাবে অঘটন না ঘটে পারে না। কাল তারা পানামার একটা পাগলা গারদের উদ্দেশ্যে রওনা হবে। তা যেন যথেষ্ট নয়। এই মুহূর্তে পা পিছলে সিঁড়ি থেকে পড়া এক লোকের ক্যারোটিড আর্টারি পরীক্ষা করছে ও। নিশ্চয়ই তুমি আশা করছো না উনি বেঁচে আছেন? কারো ঘাড় ভাঙলে সে কি আর বাঁচে? ঝাঁচের সঙ্গে জিজ্ঞেস করল সে। নিশ্চিত হওয়া দরকার, নরম সুরে বলল সোহানা। আশরাফের অস্বস্তি আরও বাড়ল।
নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বলল, দুঃখিত, একটা অস্থিরতা পেয়ে বসেছিল আমাকে। মার্ভিন লংফেলো স্থির দাঁড়িয়ে আছেন, হাত দুটো জ্যাকেটের পকেটে। বন্ধুর দিকে তাকিয়ে আছেন তিনি। চেহারা থেকে শোকের ছায়া লুকানোর কোনো চেষ্টা নেই। অনেক দিন থেকেই জানতাম তার হার্টের অবস্থা ভালো যাচ্ছে না বলে সিঁড়ির উপর দিকে তাকালেন। কিংবা হয়তো স্রেফ পড়ে গেছেন। চিরকালই তাকে আমি অস্থির, নার্ভাস দেখেছি। এগিয়ে এসে মার্ভিন লংফেলোর পাশে দাঁড়ালো সোহানা। প্রৌঢ় ভদ্রলোকের বাহুটা স্পর্শ করল একবার। আশরাফের মনে পড়ল ডক্টর জিমসন মার্ভিন লংফেলোর বন্ধু ছিলেন। আমাদের বোধহয় কাউকে ফোন করা উচিত, বিড়বিড় করল সে। মুখ তুলে তাকালেন মার্ভিন লংফেলো। এখনই নয়, আপনারা চলে যাবার পর ওদিকটা সামলাবো আমি। সোহানার দিকে ফিরলেন তিনি। অল্প সময়ে অনেক কাজ করতে হবে আপনাকে। গাড়ি নিয়ে স্রেফ সরে যান, এদিকের সব ব্যবস্থা আমি একা সামলাবো। মাথা ঝাঁকালো সোহানা। আমি দুঃখিত মিস্টার লংফেলো। ফরগেট অ্যাবাউট ইট নাও অ্যান্ড টেক কেয়ার প্লিজ। আবার মাথা ঝাঁকিয়ে আশরাফের কবজি ধরল সোহানা। মাত্র 2 পা এগিয়ে দাঁড়িয়ে পড়ল ও। ঘাড় ফিরিয়ে মার্ভিন লংফেলোর দিকে তাকালো। কিছুই বলা যায় না। সময় করে ব্রিটিশ মিউজিয়ামে একবার ফোন করলে ভালো হয়। খোঁজ নিয়ে দেখা দরকার ওদের ওখানে ডানকেগার নামে কেউ আছে কি না। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি।